আমি বলে দিচ্ছি, হত্যার বিষয়টা খোলাসা হবে না। এটার সাথে রাজনীতি সম্পৃক্ত, এটার সাথে পরিষ্কার রাজনীতি সম্পৃক্ত। পরাজিত শক্তি এটা করেছে, কোনো সন্দেহ নেই। আমার ব্যক্তিগতভাবে পরাজিত শক্তি করেছে। তা পরাজিত শক্তি যদি করে থাকে, সে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য করছে। এখন পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু ব্যাপক হয়ে গেছে। এটার সাথে অনেক কিছু ইন্টারলিঙ্ক হবে। এটা কেউ কেউ বলেছেন, আমাদের প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের যে জানাজার পরে এটা হলো সবচেয়ে বড় বৃহৎ জানাজা। আপনার কাছে একটু যেতে চাই অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, যে প্রশ্নটি তিনি করেছেন যে সব কিছু সবাই বিচার চাচ্ছে, সবাই এই বিষয়টাতে আন্তরিক এবং সবাই যার যার জায়গা থেকে বলছেও, অথচ হত্যাকারীরাই হত্যাকারীদের সবকিছুই, যেটা সালেউদ্দিন সিফাত বললেন, সবকিছু আইডেন্টিফাই করা গেছে, কিন্তু তাদেরকে শুধু পাবলিক করা গেছে, কিন্তু তাদেরকে ধরা যায়। আপনার কাছেও কি এটা মনে হয় যে তিনি যে শেষ কথাটি বলেছেন যে সর্ষের ভিতর ভূত, আপনি কি এইটার সাথে দ্বিমত করবেন বা এটার সাথে আপনার মত আর মতের বিষয় না, আমার মতটা আমি বলবো নিশ্চয়ই। সেটা হচ্ছে যে আপনি যদি 5ই আগস্ট একটু ফেরত যাই, আমরা যে আন্দোলনটা হলো 36শে জুলাই যেটাকে বলি, দল মত নির্বিশেষে এমন কোনো ব্যক্তি নাই যে এটার দাবি করে না যে আমরা এটা পক্ষে। কিন্তু আমরা এমনও জানি কোন রাজনৈতিক দল পরিষ্কারভাবে বলছে আমরা এর সাথে নাই, এরকম কথাও আছে। আমি সে নাম বলছি না, বলছে যদি ডকুমেন্ট আছে পত্রিকা। তারপরে যখন বলে যে ঠিক আছে, যেহেতু ঘটনাটা ঘটে গেছে, যারা বলছে যে আমরা এটার সাথে নাই, তখন তারা ধারণা কল্পনাই করতে পারে নাই যে শেখ হাসিনা চলে যেতে পারে এই যাত্রায়। এটা আমার ধারণা। যেহেতু চলে যেতে পারে বইলে তারা বিশ্বাস করে নাই, তাই ওইখানে এটা কোশ্চেন অফ কনফিডেন্স বা মোরাল কারেজ যাকে বলে, সেটা ছিল না বিধায় তারা এরকম বলছে তখন। কিন্তু তারপরে যখন বলতেছে যে আমরা সবাই আন্দোলনে ছিলাম, তাহলে 7-8 মাস যখন লেফট রাইট করলাম আমরা সংস্কারের নামে এবং ঐক্যমত্য কমিশনে, সেখানে জুলাই সন্ধ্যার একটা আইনি ভিত্তি হলো না কেন? সবাই তো ছিলাম এটার পক্ষে। সব যখন এটার পক্ষে, আমরা সবাই এই বিল্ডিংটা বানাবো, তাহলে বিল্ডিংটা হবে না কেন? এই যে বিষয়টা, এটা আপনাকে বুঝতে হবে যে হায়ের ভিতরে না, নায়ের ভিতরে পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে হয়, পলিটিক্যাল বক্তব্য দিতে হয়। তাই তা না হলে আপনি সময়ের ব্যবধানে যদি আপনি আজকে আসেন, আবার কেন ইনকিলাব মঞ্চ হইল? সবাই যখন জুলাই আন্দোলনের পক্ষে, তখন তৃতীয় ধারার ইনকিলাব মঞ্চটা কেন আসলো? কি প্রয়োজনটা কি? আমাকে বলতে হবে প্রয়োজনটা কি। সেটা সালেউদ্দিন সিফাতরা ভালো বলতে পারবেন, কারণ এনসিপির সাথে না, আমি প্রশ্নটা রাখতেছি। নিশ্চয়ই। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে ওরাও বোঝে যে ইনকিলাব মঞ্চ করা দরকার। সেকেন্ড কোশ্চেন, ছাত্ররা এনসিপি দলটা করলো কেন? প্রয়োজনটা কি? কারণ তারা 5ই আগস্টের পরে একটা সময় গিয়ে দেখছে আমাদের সাথে কেউ নেই। কেউ নেই বলতেই যে আইডিওলজিতে আমরা করছি, যে কারণে আমরা করছি, হ্যাঁ, এখন সেটা সুবিধা নেওয়ার জন্য বহু লোক তৈরি আছে, কিন্তু আমাদের স্বীকৃতি দেয় না। আপনি রাষ্ট্রে এনসিপির সিফাত আমার পাশে বসা আছে বলে হয়তো মানুষ মনে করতে পারে আমি তার সুনাম বা তার পক্ষে যাচ্ছি। বিষয়টা হচ্ছে, সংবিধান যখন 25 বছর বয়সের একটা ছেলেকে এমপি বানাইতে অ্যাপ্রুভাল দেয়, সে মন্ত্রীও হতে পারে। প্রত্যেকটা ছেলে প্লে 25-এর ঊর্ধ্বে। রাজনৈতিক কোনো দল তাদেরকে, যারা আজকে দায়িত্বশীল বড় দল, তারা তো তাদেরকে স্বীকৃতিই দেয় নাই। দল হবে কেন তাইলে? স্বীকৃতি যদি তাদেরকে দিত এবং তাদের সাথে যদি ঐক্যমত্য হইতো এবং জুলাই আন্দোলনকে যদি তারা বিশ্বাস করত, তাইলে তো এই দলটা হওয়ার প্রয়োজন ছিল না। ওইটার ভিতরে তো এরা ঢুকে যেত। কথার কথা বলছি আমি। এইবার আসেন হাদি হত্যার পর কি ওপিনিয়ন হয়েছে? বাংলাদেশ সিইসি বলছে এটা বিচ্ছিন্ন ঘটনা। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা। পরে সিইসির পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি বা বিবৃতি দেওয়া হয়েছে। একই কথাই, আপনি যা খুশি তাই বলেন। রেসপন্সিবল লোক, হু আর ইউ টু সে? আপনি সিইসি তো কিছু আপনি তাহলে এত পরিপক্কতা না দেখে আপনি বলতেন ইয়েস, আইন শৃঙ্খলা মানে দায়িত্বটা আপনার দায়িত্ব না। স্বরাষ্ট্রমন্ত্রী 50 লক্ষ টাকা পুরস্কার, এটার মানে হচ্ছে কি? এটাকে ঢাকা হচ্ছে। আপনি এই যে কতগুলো স্টেটমেন্ট তৈরি করছে, বয়ান তৈরি করছে, এইখান থেকে ওইখানে মোটরসাইকেলে গেছে, তারপরে গাড়ি বদল হয়েছে, তারপরে ট্রেনে উঠছে, হ্যাঁ, এগুলো সব পরের ঘটনা। এগুলো পরের ঘটনা বলতে এটা এইদিকে মনোযোগ রেখে তাদেরকে সরানোর জন্য সুযোগ দেওয়া হয়েছে। অ্যাডভান্স বইলে দিছে যে সে পগার পার চলে গেছে। ইনফ্যাক্ট আমার ধারণা অনেক পরে গেছে, কারণ ওইটা না বললে আপনি কি করে করবেন। যাই হোক, সেই বিতর্কে আমি যাচ্ছি না। আসলে এবার হাদি হত্যা, ফাইনালি যখন সে হত্যা হয়েছে, তাহলে তাকে হত্যার উদ্দেশ্যে মারছে এবং সে মারা গেছে। আচ্ছা, হাদি জীর্ণ শীর্ণ একটা বাড়িতে তার জন্ম, ঝালকাঠি জেলার নলসিটি উপজেলায়।
আমি ভাই তার পক্ষ গুন গাইতে এখানে আসি নাই, আই এম টেলিং দ্য রিয়েলিটি। সে ওই জীর্ণ শীর্ণ বাড়িতে জন্ম, তার আসছে এখানে গার্জিয়ানলেস, লোক নাই, দল নাই, রাজনৈতিক দল তার সাথে নাই। হ্যাঁ, হয়তো ছাত্রদের যে এনসিপি, তারা হয়তো তার আইডিওলজিটাকে সমর্থন করে, বা তাদের সেম আইডিওলজি তো যোগাযোগ থাকতেও পারে, দ্যাট ইজ নট দ্য ইস্যু। বাট ব্যক্তি হাদির কি ছিল? রাস্তার মধ্যে দেখি তাদের টাকা দিচ্ছে, সেটা পকেটে নিচ্ছে, হাসতেছে, টাকা নিচ্ছে। সে মুসাফিরের মতো একটা লোক, বোঝা যায় মুভমেন্ট, পোশাক, সবকিছু বোঝা যায়। এই যে মুসাফির, একেবারেই সাধারণ। মুসাফির শব্দটা কিন্তু খুব কঠিন। আপনি বলতে পারেন ফকির, ফকির গরিব না, ফকির, ফকির শব্দ অন্য। তো ও এই যে মিসকিনের মতো চলা, তার মুসাফির, হি ওয়াজ অ্যাকসেপ্টেড বাই দ্য অলমাইটি। আপনি এইবার আসেন, ওই ব্যাখ্যাটা আমি পরে যাই। হাদিকে হত্যা করলো কেন? আবার প্রথম আলোতে আগুন দিল, তারপরে ওটার নাম কি, ডেইলি স্টার, আগুন দিল। ইউ বিলিভ ইট অর নট, আমি হাদির গুলি যেমন নিন্দা করি, একইভাবে সেটাকে নিন্দা করি। কিন্তু মানে এইখানে একটু আপনাকে বলি যে এইটার সাথে এইটার আসলে কোনো সম্পর্ক আছে? এক নাম্বার 2 হচ্ছে যে এটা কি হাদির হোতাকে মানে এক ধরনের ম্লান করে নাই? না না, আমি ওই ম্লানে যাচ্ছি না, আপনাকে যাইতে হবে, ইউ আর টু রিচ টু দ্য রুট। যেমন আপনি যদি কোনো অসুখ নিয়ে ডাক্তারের কাছে যান, সে কি করে? আপনার প্যাথোলজিক্যাল টেস্ট করে, আপনার ব্লাড টেস্ট করে, আপনার কি বলে, এটা কি বলে, সিটি স্ক্যান করে, অনেক কিছু করে। কারণ হলো রোগটা খুঁজে বের করার জন্য। আপনি হাদিকে মারলো কেন? এটাকে আপনি খুঁজে বের করতে হবে, কেন মারলো সেই জায়গাটা যেতে হবে। তা নাহলে হাদি মারা যাওয়ার পর যে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে, আমি নিশ্চিত করে বলতে পারি যারা করেছে তারা তাদের অজ্ঞতা, মূর্খতা, তাদের ধারণা ছিল হাদিকে গুলি করলে মেরে ফেললেই, ধরেন মরছে 7 দিন পরে, মেরে ফেললেই হাদির মতো যারা চেতনা নিয়ে বাজারে আছে তারা ভীত সন্ত্রস্ত বাসায় ঢুকে যাবে, ভীতি তৈরি করে, আমার ব্যক্তিগত ধারণা। কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াটা এমন হয়েছে যে এখন তারা উল্টা ভীতির মধ্যে পড়ছে পার্শ্ব প্রতিক্রিয়া দেখে। সে পার্শ্ব প্রতিক্রিয়াটা কি? চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছে। বাংলাদেশে বহু মন্ত্রী লাইন দিয়ে পিপিলিকার মতো যায় চিকিৎসা করতে সিঙ্গাপুর, যায় না? নিশ্চয়ই যায়। কার খোঁজ নিতে যায়? হাসপাতালে পররাষ্ট্রমন্ত্রী। আমি লিখে দিতে পারি, বাংলাদেশের কোনো মন্ত্রী এসে বলতে পারবে না যে আমি যখন সিঙ্গাপুরে চিকিৎসার জন্য ছিলাম, ও সিঙ্গাপুরের অমুক মন্ত্রী এসে আমার খোঁজ খবরছে। আমি নিশ্চিত, 100 বার নিশ্চিত। কারণ ওইরকম একটা পাইলে এই ছবি বাজারে 15 বছর ধরে চলতো। কিন্তু সেখানে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী এসে খোঁজ খবর নিচ্ছে। যদি বলেন সেটা ইউনূসের বদৌলতে হোক না, আমাদের দেশে আগে মন্ত্রী যখন গেছে তাদের যত প্রধানমন্ত্রী কেন থাকতো, খবর নিছে। নেয়ার পর কি হয়েছে? উনি আবার তাকে টাইম টু, উনি নিজে পেশা একজন ডাক্তার, এবং উনি খোঁজ খবর রাখছেন, হাতে কলমে ডাক্তারি না করেন, এটা বোঝেন। তারপর উনি বার্তাটা দিছেন, অথেন্টিক বার্তা। তারপরে এখানে হাদি মারা যাওয়ার সাথে সাথে আমি ওই ঘটনার দিন বলি, কিছু লোক যাচ্ছে জানাজা, আমি তাদের দুইজনে, কোথায় যাচ্ছেন ভাই? অন্তদন্তে হাদির জানাজায়। কেন? আমি প্রশ্ন করলাম কেন? মনের টান। সিম্পলি তার রিপ্লাই ছিল মনের টান। অনেক রিক্সাওয়ালা রিক্সা ভাড়া নেয়নি, আমি একজন পেয়েছি, হাদির এখানে যাবে, রিক্সাওয়ালা লাগবে না। আমি একটা ফিলিংস বলতেছি, এটা একটা অনুভূতির ব্যাপার। অনুভূতির ব্যাপার। অনুভূতি কখন হয়? যখন আল্লাহ তাকে অ্যাকসেপ্ট করে, তার ঘটনা কোথাও টাচ করছে। টাচ না করলে হইতো না। আমি শেষ করি, একটু শেষ করবেন। আপনি তো কল্পনা করতে পারবেন যে তার জন্য রাষ্ট্রীয় শোক, তার জন্য পতাকা অর্ধনির্মিত, তার লাশ বহন করছে দেশের জাদ্রেল বাহিনীর লোকেরা। থিঙ্ক অ্যাবাউট ইট। এটা আপনি জোর করে দিতে পারবেন না, এই সম্মান আপনি জোর করে দিতে পারবেন না। ওখানে ইনকিলাব মঞ্চের গিয়ে সেক্রেটারি ভাষণ দেয়, সেখানে প্রধান উপদেষ্টার পাশে দাঁড়াইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কৈফিয়ত চায়, 24 ঘন্টার মধ্যে আপডেট দেন লাস্ট 7 ডেজ কি করেছেন। এই যে বিষয়গুলা, এগুলো আল্লাহর তরফ থেকে আসছে। এই বিষয়টা জনাব রাজ্জাক আমরা বুঝতে পেরেছি এবং আমরা সেটা দেখেছি, লাখো মানুষের যে আবেগ সেটা। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে হত্যার বিষয়ে আসলে যে সুনির্দিষ্ট বক্তব্যের কথা বলছে জামাত, এখানে দেয়া হয়নি। এর আগের দিনই প্রধান উপদেষ্টা বলেছেন যে তার হত্যাকারীদের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ। একটা হাদির মৃত্যুর পর একজন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেই রাতে, সেখানে হত্যার কথা কিছু বলেনি এবং না, নিশ্চিত করা হবে তিনি বলেছেন। কিন্তু আবার জামাত যেটা বললো যে জানাজার দিন যেটা সিফাতও বললেন, সেদিন আবার বলার কথা বলছেন। আসলে হত্যার বিষয়টা আমি আপনার কাছে জানতে চাচ্ছি, সেই বিষয়টা এখনো খোলাসা হচ্ছে না। হাদির প্রতি মানুষের সিম্প্যাথি, সেটা না, হত্যার বিষয়টা খোলাসা হবে না। তো আমি বলে দিচ্ছি, হত্যার বিষয়টা খোলাসা হবে না।
এটার সাথে রাজনীতি সম্পৃক্ত, এটার সাথে পরিষ্কার রাজনীতি সম্পৃক্ত। পরাজিত শক্তি এটা করেছে, কোনো সন্দেহ নেই। আমার ব্যক্তিগতভাবে পরাজিত শক্তি করেছে। তা পরাজিত শক্তি যদি করে থাকে, সে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য করছে। এখন পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু ব্যাপক হয়ে গেছে, এটার সাথে অনেক কিছু ইন্টারলিঙ্ক হবে। এটা কেউ কেউ বলেছেন আমাদের প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের যে জানাজার পরে এটা হলো সবচেয়ে বড় বৃহৎ জানাজা। এবং এখান থেকে দুইটা ঘোষণা আসছে। একটা ঘোষণা এলো এখানকার যে উপদেষ্টা ধর্ম বিষয়ক, উনি বলছেন, আমাদের প্রধান উপদেষ্টাও বলছে, আমাদের অস্তিত্বের প্রতি এটা হুমকি। এই হাদিকে গুলি মারা বা তাকে হত্যা করাটা অস্তিত্বের প্রতি হুমকি। আবার ধর্ম বিষয়ক যিনি, তিনি বলছেন যে হাদি হইল বিপ্লবের প্রতীক। আপনার দুইটা জিনিস মাথায় রাখতে হবে। ওয়ান ইজ অ্যাকসেপ্টেড, দুইটা জিনিস অ্যাকসেপ্ট করা। এক হইল দেশের অস্তিত্বের প্রতি হুমকি। কে বলছে? প্রধান উপদেষ্টা। আর একজন বলতেছে বিপ্লবী হাদি। এখন আসেন, এটা দিয়ে তৃতীয় ধারা বাংলাদেশে শুরু। কেন তৃতীয় ধারা বললাম? বাংলাদেশে অলরেডি একটা বিষয় টেনে নিয়ে আসা হয়েছে, আবার জোরপূর্বক বলা চলে যে স্বাধীনতার পক্ষ শক্তি হয়ে গেছে, বিপক্ষ শক্তি হয়ে গেছে। স্বাধীনতার পক্ষ শক্তি আর বিপক্ষ শক্তি দুয়ে মিলে ক্ষমতায় ছিল, মন্ত্রিত্ব শেয়ার ভাগাভাগি করে আবার ভাগ হয়েছে। এটাকে বলে রাজনৈতিক স্ট্যান্ডবাজি। ঠিক আছে, ভালো কথা। তাহলে এরা কারা? এরা কারা? ওই এক দল মুক্তিযুদ্ধের পক্ষে, এক দল মুক্তিযুদ্ধের বিপক্ষে, আমি মেনে নিলাম তর্কের খাতিরে। এরা কারা? এদের অ্যাকসেপ্টেন্সের ব্যাপার এখন রাষ্ট্রের সাংঘাতিক একটা ব্যাপার হয়ে দাঁড়াবে, আমি আপনাকে বলে দিচ্ছি। কারণ ওখান থেকে যাত্রা শুরু আবার। কারণ ওই হাদির কবর নজরুলের কবরের পাশে হওয়ার কথা ছিল না। দ্যাট ওয়াজ দ্য ডিসিশন অফ দ্য রাষ্ট্রে। আবেদন যত বড় লাট সাহেব আপনি হন, আপনি আবেদন করে এই সমস্ত জায়গায় কবর নিতে পারবেন না। এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত। হুমায়ুন আজাদের পরিবার, হুমায়ুন আজাদ নজরুলকে বাস্টার্ড বলে গালি দিছিল, বাহবা দিছিল বহু লোক বাংলাদেশে, যে উনি অসাম্প্রদায়িক ব্যক্তি হুমায়ুন আজাদ। তারপরে পরিবার দাবি করছিল কবর পায় নাই। হাদির তুলনায়, মানে ওই হুমায়ুন আজাদের তুলনায় যদি আপনি কাগজ কলম সব, হাদি কোনো অস্তিত্বই নাই। সেই হাদির কবর ওখানে হওয়ার মানে হচ্ছে দ্যাট উইল বিকাম দ্য সেন্টার পয়েন্ট অফ বিপ্লব। আমি সবশেষে যেটা আমি আপনাকে বলবো, এটা পরিষ্কার সেকেন্ড ফেজ অফ জুলাই। এতে নির্বাচন আরো একটা বার্তা দিচ্ছে, তাই তো? এটা নির্বাচন হোক কি না হোক, আমরা চাই নির্বাচন হোক। হওয়ার পরও ওই বিপ্লব কন্টিনিউ করবে। সেটার সিম্বলিক আমার, এবং ইউনূস সাহেব তার ভাষণে বলছিলেন এটা একটা সিম্বলিক আঘাত।